গ্রামের বাড়িতে বন্ধুদের সামনে ছেলের ইঙ্গিত। রাতে এলো ছেলের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব। ছেলের বন্ধুরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। আমি সবার জন্য খাবার বানাচ্ছিলাম। বন্ধুদের উদ্দেশ্যে আমার ছেলে বলল, এই মাকে নিয়েই আমার সংসার করার ইচ্ছা। সবাই হাসাহাসি করল। বন্ধুরা চলে যাওয়ার পর রাতে ছেলে আমার ঘরে এসে বলল, মা, আমি মজা করে বলিনি। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি হলে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব, সেখানে কেউ জানবে না আমরা মা ছেলে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে সুখী রাখব। আমাদের গ্রামের বাড়িতে ছেলের বন্ধুরা এসেছে, আমি রান্নাঘরে ব্যস্ত। ওরা সবাই ভার্সিটির ছাত্র, আমার ছেলে অনেক মেডিকেলে পড়ে। আমার বয়স অল্প, আমি ছোট বয়সে বিয়ে করেছিলাম। অনিকের মা চা দেবেন, বন্ধুদের একজন ডাকল। আমি ট্রে নিয়ে বৈঠকখানা ঢুকলাম। সবাই গল্প করছিল। আমি চা দিতে দিতে শুনলাম অনিকের কথা। এই মাকে নিয়েই আমার সংসার করার ইচ্ছা গে। সবাই হাসাহাসি করতে লাগল। আমি ভাবলাম ছেলে মজা করছে। একটু লজ্জা পেলাম, কিন্তু মনে করলাম এটা তাদের ছেলেমানুষি। সন্ধ্যায় বন্ধুরা চলে গেল। রাতে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ দরজায় নক শুনলাম। কে? আমি, অনিক। দরজা খুলে দিলাম। কি রে, এত রাতে? অনিক ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি বিছানায় বসলাম, অনিক আমার পাশে এসে বসল। মা, তোমাকে কিছু বলতে চাই। সে আমার হাত ধরল। কি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। আজ বন্ধুদের সামনে যা বলেছিলাম সেটা মজা করে বলিনি। অনিক আমার চোখের দিকে তাকাল। কি বলেছিলি? আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি। যে তোমাকে নিয়েই আমার সংসার করার ইচ্ছা। অনিক আমার হাত ধরে রইল। মা, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই গে। আমি হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। কি বলছিস তুই? আমি তোর মা। আমি জানি মা। অনিক আমার দিকে এগিয়ে এলো। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। তুমি রাজি হলে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব, সেখানে কেউ জানবে না আমরা মা ছেলে গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালবিকা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অমিতাভ সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অনিক আর অনন্যা। অনিক ১৯ বছর বয়সী, মেডিকেলে পড়ে। অনন্যা ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেই রাতের ঘটনা আমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে এলো। অনিকের কথা শুনে আমার মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে আমার মাথায়। আমি কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর জোর দিয়ে বললাম, অনিক, তুমি কি পাগল হয়ে গেছ? এসব কি বলছো তুমি? এটা অস্বাভাবিক, অনৈতিক। আমি জানি মা, অনিক নিচু গলায় বলল। কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। আমার ভেতরে একটা অনন্ত টান কাজ করছে গিয়ে। অনিক, আমি দৃঢ়তার সাথে বললাম, মনে হয় তুমি কোনো মানসিক চাপে আছো। মেডিকেলের চাপ, বাড়ির চাপ। তোমার সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা উচিত। অনিক হঠাৎ হেসে উঠল। একটা অদ্ভুত, ভয়ঙ্কর হাসি। মা, আমি পাগল নই। আর এটা কোনো মানসিক রোগও নয়। আমি তোমাকে চাই। আমি কাঠ হয়ে গেলাম। আমার ছেলে, যাকে আমি কোলেপিঠে করে বড় করেছি, সে আজ আমাকে এভাবে দেখছে। আমি আস্তে আস্তে দরজার দিকে যেতে লাগলাম। কোথায় যাচ্ছ? অনিক জিজ্ঞেস করল। আমি পানি খাব, আমি কোনোরকমে বললাম। তুমি ভয় পাচ্ছ মা? অনিক জিজ্ঞেস করল। তোমাকে আমি কখনো ভয় দেখাতে চাই না গি। আমি কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেলাম, শরীর থরথর করে কাঁপছে। কি করব? অমিতাভকে বলব। কিন্তু তাহলে তিনি কি ভাববেন? অনিক আমাদের একমাত্র ছেলে। মেডিকেলে ভালো রেজাল্ট করে। তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এসব কি ভাবছি আমি? আমার ছেলে আমাকে বিয়ে করতে চাইছে। আমি রাতভর ঘুমাতে পারলাম না। পরদিন সকালে অনন্যা স্কুলে চলে গেল, অনিকও কলেজে যাবে। ব্রেকফাস্ট টেবিলে আমরা সবাই চুপচাপ। অমিতাভ কাগজ পড়ছেন, অনিক ফোনে কিছু দেখছে, আমি চায়ে চুমুক দিচ্ছি। অমিতাভ হঠাৎ বলল, বন্ধুরা কবে যাবে? ওরা কাল চলে গেছে বাবা, অনিক উত্তর দিল। ভালো। তোমার পড়ার ব্যাঘাত হয়।
আমি উঠে দাঁড়ালাম। আমি একটু বাজারে যাব। এত সকালে? অমিতাভ জিজ্ঞেস করল। হ্যাঁ, কিছু জিনিস দরকার, আমি জবাব দিলাম। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাড়ির বাইরে গিয়ে গভীর শ্বাস নিলাম। আমি একটু হাঁটতে হাঁটতে গিয়ে বসলাম নদীর পাশে। কিছুক্ষণ বাদে একটা ফোন এলো। অনিক। আমি ফোন ধরলাম না। 5 বার ফোন করল সে। শেষে একটা মেসেজ পাঠালো, আমি জানি তুমি ভয় পেয়েছ। আমি চাই না তুমি এভাবে থাকো। আজ রাতে আমি আবার তোমার ঘরে আসব। আমাদের কথা বলতে হবে। আমি ফোনটা অফ করে দিলাম। কি করব এখন? পুলিশে যাব? না, তাহলে সবাই জানবে। অমিতাভকে বলব? না, তিনি হয়তো অনিককে চিকিৎসা করাবেন, কিন্তু এই ঘটনা চাপা থাকবে না। আমরা গ্রামে থাকি, এখানে খবর আগুনের মতো ছড়িয়ে পড়বে। হঠাৎ আমার চোখে পড়ল নদীর তীরে বসে আছেন একজন বয়স্ক মহিলা। তিনি ধূপবাতি জ্বালাচ্ছেন, কি যেন পূজা করছেন। আমার মনে হল উনি হতে পারেন গ্রামের বিখ্যাত জ্যোতিষী বটেশ্বরী মা। লোকে বলে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। আমি কখনো বিশ্বাস করতাম না এসব, কিন্তু এখন আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। এসো মা, তিনি আমার দিকে না তাকিয়েই বললেন। আমি অবাক হয়ে গেলাম। আপনি আমাকে চেনেন? তোমাকে চিনি না, কিন্তু তোমার সমস্যা চিনি। তিনি হাসলেন। বসো। আমি তার পাশে বসলাম। আপনি কি করে জানলেন আমার সমস্যা আছে? তোমার চোখ বলছে, তিনি বললেন। কি সমস্যা মা? আমি দ্বিধা করছিলাম, কিন্তু বলতেই হবে কাউকে। আমার ছেলে। সে আমাকে অন্যভাবে দেখছে। বটেশ্বরী মার চোখে কোনো বিস্ময় ফুটে উঠল না। তিনি শুধু মাথা নাড়লেন। বুঝেছি। তোমার ছেলের উপর ভর করেছে। ভর? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। তোমাদের বাড়ির পেছনে যে পুকুর, সেখানে একটা আত্মা আছে। পুরুষ আত্মা। সে তোমার ছেলের শরীরে ঢুকেছে তোমাকে পাওয়ার জন্য। আমি ভাবলাম, এসব কি বলছেন উনি? কিন্তু আজকাল এত অদ্ভুত ঘটনা ঘটছে আমার জীবনে যে এটাও হয়তো সত্যি হতে পারে। আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। আমি আত্মাকে বের করে দেব, বটেশ্বরী মা বললেন। আজ রাতেই? আমি চুপ করে রইলাম। আমি বিশ্বাস করি না এসব, কিন্তু অনিকের আচরণ এত অস্বাভাবিক যে আমার সামনে আর কোনো পথ নেই। ঠিক আছে, আমি বললাম। আমি আনব তাকে। বাড়ি ফিরে আমি দেখলাম অনিক পড়ার টেবিলে বসে আছে। সে আমাকে দেখে উঠে দাঁড়াল। মা, আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। অনিক, আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। একজন জ্যোতিষীর সাথে। তিনি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারেন। আজ রাতে আমরা যাব তার কাছে। অনিক বিস্মিত হল। তুমি আবার এসব বিশ্বাস করো না? কি করি? আমি দৃঢ়তার সাথে বললাম। আমি চাই তুমি আমার সাথে যাও। অনিক হাসল। ঠিক আছে মা, তোমার জন্য যাব। বিকেলে অমিতাভ আমাকে ডাকল। মালবিকা, আমাকে আজ সন্ধ্যায় শহরে যেতে হবে। একটা জরুরি মিটিং আছে। সকালেই ফিরে আসব। আমার জন্য এটা ভালোই হল। এখন অনিককে নিয়ে বটেশ্বরী মার কাছে যেতে আমার আর কোনো সমস্যা হবে না। রাতে অনন্যা ঘুমিয়ে পড়ল। আমি অনিককে ডাকলাম। চলো। বটেশ্বরী মা অপেক্ষা করছেন। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আধার রাত, চারদিকে শব্দ, শুধু পোকামাকড়ের আর দূরের শেয়ালের। নদীর পাশে এসে দেখলাম বটেশ্বরী মা বসে আছেন। তিনি আমাদের দেখে ইশারা করলেন। এসো, তিনি বললেন। আমরা বসলাম তার সামনে। হঠাৎ তিনি অনিকের হাত ধরলেন। তোমার ভেতরে কে লুকিয়ে আছে? অনিক হাসল। কেউ না মা, আমি একাই আছি। বটেশ্বরী মা তার চোখের দিকে তাকালেন, তারপর আমার দিকে ফিরলেন। তোমার ছেলের শরীরে ভর করেছে রিঙ্কুর আত্মা। আমি চমকে উঠলাম। রিঙ্কু? সে তো আমাদের গ্রামের ছেলে। 5 বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল। অবিবাহিত ছিল, আমাকে খুব পছন্দ করত। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। সে কি না? রিঙ্কু, বেরিয়ে এসো, বটেশ্বরী মা হঠাৎ জোরে বললেন। এই শরীর থেকে বেরিয়ে এসো। অনিক হাসতে লাগল। আপনি পাগল হয়ে গেছেন বুড়ি। রিঙ্কু, আমি জানি তুমি মালবিকাকে ভালোবাসো।
কিন্তু এভাবে নয়। তুমি এই ছেলের সম্পর্ক নষ্ট করছ। ছেড়ে দাও এই শরীর। হঠাৎ অনিকের হাসি থেমে গেল। তার চোখ বদলে গেল, চেহারা পাল্টে গেল। মালবিকা, সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি সব করেছি তোমার জন্য। কিন্তু তুমি কখনো আমার দিকে ফিরে তাকাওনি গিয়ে। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। এ কণ্ঠ অনিকের নয়, রিঙ্কুর কণ্ঠ। বটেশ্বরী মা এবার আরও জোর দিয়ে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ অনিক চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও। আমি যাব না। তারপর সে আমার হাত ধরে টানল, মালবিকা, চলো আমরা পালিয়ে যাই। শহরে, বিদেশে, যেখানে কেউ আমাদের চিনবে না গি। আমি ছিটকে সরে এলাম। রিঙ্কু, তুমি এটা করতে পারো না। তুমি আমার ছেলের শরীর ছেড়ে দাও। বটেশ্বরী মা এবার জোরে জোরে শঙ্খ বাজাতে লাগলেন আর ধূপের ধোঁয়া অনিকের মুখের সামনে ধরলেন। অনিক ছটফট করতে লাগল। না, আমি যাব না। অনিক, রিঙ্কু আর্তনাদ করল। মালবিকা আমার। রিঙ্কু, তুমি ভুল করছ, আমি বললাম। তুমি বেঁচে থাকতে যদি আমাকে চাইতে, আমি হয়তো তোমার প্রতি আকৃষ্ট হতাম। কিন্তু এভাবে আমার ছেলের শরীর দখল করে নয়। এটা ভুল। আমার কাছে সময় ছিল না, অনিক। রিঙ্কু বলল, আমি অকালে মারা গেছি। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি গিয়ে। আমি জানি রিঙ্কু, আমি বললাম। কিন্তু এটা সমাধান নয়। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। বটেশ্বরী মা তখন আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ অনিক অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ছুটে গেলাম তার কাছে। অনিক! বটেশ্বরী মা আমাকে সরিয়ে দিলেন। সে ঠিক আছে। আত্মা বেরিয়ে গেছে। ওকে ঘরে নিয়ে যাও। সকালে ঠিক হয়ে যাবে। আমি অনিককে নিয়ে বাড়ি ফিরলাম। তার ঘরে শুইয়ে দিয়ে আমি পাশে বসে রইলাম সারারাত। ভাবতে লাগলাম, এটা কি সত্যিই ভূতের কাজ ছিল? নাকি অনিকের মনোবিকার? আমি কোনটা বিশ্বাস করব? ভোর হওয়ার আগেই অনিক চোখ খুলল। মা? হ্যাঁ বাবা, আমি তার হাত ধরলাম। কেমন লাগছে? আমি কেন এখানে? আমরা তো জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তারপর সে মাথা নাড়ল। আমি কিছু মনে করতে পারছি না গি। কোনো সমস্যা নেই, আমি তার কপালে হাত রাখলাম। তুমি ঠিক আছো গু? মা? অনিক আমার দিকে তাকালো। আমি কি কোনো অদ্ভুত আচরণ করেছি? মনে হচ্ছে আমি কিছু ভুল করেছি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। যা হোক, আমার ছেলে ফিরে এসেছে। কিছু না বাবা। তুমি শুধু ক্লান্ত হয়ে পড়েছিলে গু। হঠাৎ আমার ফোন বাজল। অমিতাভ। মালবিকা, আমি সকালেই ফিরছি। একটা খবর পেয়েছি। রিঙ্কুর বাবা মারা গেছেন। হঠাৎ হার্ট অ্যাটাক। আমি স্তব্ধ হয়ে গেলাম। রিঙ্কুর বাবা মারা গেছেন? ঠিক যে রাতে আমরা রিঙ্কুর আত্মাকে বের করে দিয়েছি। ওহ, খুব দুঃখের খবর, আমি বললাম। কখন হল? রাত 10টার দিকে, অমিতাভ বলল। পাড়ার সবাই জানায়। আমি সকালে পৌঁছে সোজা ওদের বাড়ি যাব। তুমিও প্রস্তুত থেকো গো। আমি ফোন রাখলাম। অনিক জিজ্ঞেস করল, কি হয়েছে মা? রিঙ্কুর বাবা মারা গেছেন, আমি বললাম। রিঙ্কু? অনিক ভুরু কুচকাল। ওই যে 5 বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল? হ্যাঁ, আমি মাথা নাড়লাম। আমি ওকে ঠিক মনে করতে পারছি না, অনিক বলল। কিন্তু আমি কাল রাতে যেন তাকে স্বপ্নে দেখলাম গো। আমার হৃদয় ধরাস করে উঠল। কি দেখলে? ঠিক মনে নেই, অনিক মাথা নাড়ল। সে যেন কিছু বলছিল। ক্ষমা চাইছিল। আর বলছিল সে চলে যাচ্ছে তার বাবার কাছে গিয়ে। আমি ঠক করে উঠলাম। অর্থাৎ রিঙ্কুর আত্মা সত্যিই ছিল। এবং এখন সে তার বাবার সাথে পরপারে চলে গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা সত্যি। মা, আজ আমার কি হয়েছিল? অনিক আমার হাত ধরল। আমার মনে হচ্ছে আমি কিছু ভুল করেছি। আমি তোমাকে কিছু বলেছি? আমি তার দিকে মৃদু হেসে তাকালাম। না বাবা। তুমি কিছু করনি। শুধু অসুস্থ ছিলে গু। সেদিন দুপুরে আমরা রিঙ্কুদের বাড়ি গেলাম। অমিতাভ, আমি, অনিক আর অনন্যা। গ্রামের পুরনো ঐতিহ্য অনুযায়ী যে পরিবারে কেউ মারা যায় সেখানে সবাই খাবার নিয়ে যায়। আমিও রান্না করে নিয়ে গেলাম। রিঙ্কুর মা আমাদের দেখে কাছে এলেন। বিগত 5 বছরে তিনি যেন 20 বছর বুড়িয়ে গেছেন।
প্রথমে ছেলে, এখন স্বামী, পরপর দুটো আঘাত। হঠাৎ রিঙ্কুর মা আমার কানে কানে বললেন, তিনি আমাকে জড়িয়ে কাল রাতে আমি স্বপ্ন দেখলাম। সব শেষ হয়ে গেল। কি স্বপ্ন? আমি তাকে সান্ত্বনা দিলাম। রিঙ্কু এসেছিল। অমিতাভ অন্যান্য পুরুষদের সাথে কথা বলতে গেল। আমি এতদিন এখানেই ছিলাম। অনিক আর অনন্যা এক কিন্তু আজ বাবার সাথে যাব। দেখা হবে আবার পরের জন্মে। তারপরই তোর শ্বশুর হার্ট অ্যাটাকে চলে গেলেন। স্বপ্ন কি সত্যি হয় বোন? আমি কিছু বলতে পারলাম না, কিন্তু মনে মনে ভাবলাম, হ্যাঁ, স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। সেদিন রাতে বাড়ি ফিরে আমি বটেশ্বরী মার কাছে গেলাম। তিনি নদীর পাশে বসেছিলেন, যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন। রিঙ্কু চলে গেছে, তাই না? আমি জিজ্ঞেস করলাম। বটেশ্বরী মা মৃদু হাসলেন। হ্যাঁ, সে তার অপূর্ণ কাজ শেষ করেছে গু। কি অপূর্ণ কাজ? তোমাকে বলা যে সে তোমাকে ভালোবাসত। আমি অবাক হয়ে তাকালাম। তাই বুঝি সে আমার ছেলের শরীরে ঢুকেছিল? বটেশ্বরী মা মাথা নাড়লেন। আত্মারা অদ্ভুত। তারা মানুষের মতো নয়। শুদ্ধ শুদ্ধ, উচিত অনুচিত, এসব তাদের কাছে আলাদা। তারা শুধু তাদের অপূর্ণ বাসনা পূরণ করতে চায়। আমি চুপ করে রইলাম। বটেশ্বরী মা আমার হাত ধরলেন। তোমার ছেলে এখন ভালো আছে। সে কিছু মনে করতে পারবে না। তবে একটা জিনিস মনে রাখবে মা। কি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের চারপাশে আত্মারা ঘুরে বেড়াচ্ছে সবসময়। তারা আমাদের শরীরে ঢুকতে পারে যখন আমরা দুর্বল থাকি, মানসিক চাপে থাকি। কিন্তু কেন আমার ছেলে? আমি জিজ্ঞেস করলাম। কারণ সে তোমার কাছাকাছি থাকে। রিঙ্কু তোমার কাছে আসতে চেয়েছিল, এবং সবচেয়ে সহজ উপায় ছিল তোমার ছেলের শরীর ব্যবহার করা। আমি কাপা গলায় বললাম, এটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর নয় মা, এটাই আমাদের বাস্তবতা। আমরা যতই আধুনিক হই না কেন, আত্মারা, প্রেতাত্মারা, এরা আমাদের জগতেও আছে। শুধু আমরা দেখতে পাই না। আমি উঠে দাঁড়ালাম। আমার ছেলে কি আবার এরকম হবে? না, বটেশ্বরী মা আশ্বস্ত করলেন। আমি তাকে সুরক্ষা দিয়েছি। এবং রিঙ্কু আর আসবে না। সে চলে গেছে। বাড়ি ফিরতে ফিরতে আমি ভাবছিলাম, এই অদ্ভুত ঘটনা কি সত্যি নাকি কেবল আমার কল্পনা? কিন্তু যা ঘটেছে তা অস্বীকার করার উপায় নেই। আমার ছেলে রিঙ্কুর প্রভাবে আমাকে বিয়ে করতে চেয়েছিল। বটেশ্বরী মার সাহায্যে সেই আত্মা চলে গেছে। এবং সেই রাতেই রিঙ্কুর বাবা মারা গেছেন। বাড়ি ফিরে দেখি অনিক বারান্দায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা, তুমি কোথায় গিয়েছিলে? একটু হাঁটতে, আমি বললাম। তুমি কেমন আছো? ভালো, সে বলল। মা, আমি কি পাগল হয়ে গিয়েছিলাম? আমি তার কাছে গিয়ে মাথায় হাত রাখলাম। না বাবা, তুমি শুধু অসুস্থ ছিলে। মা, আমি কিছু ভুল করেছি, অনিক আস্তে আস্তে বলল। মনে হচ্ছে আমি তোমাকে কিছু খারাপ কথা বলেছি, কিন্তু মনে করতে পারছি না। কি? আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছু না বাবা, তুমি কিছু করনি। শুধু জ্বরে প্রলাপ বকছিলে। এখন ঘুমাও। সেদিন রাত থেকে অনিক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। অমিতাভও কিছু বুঝল না। আমি কাউকে কিছু বললাম না। কিন্তু প্রায়ই স্বপ্নে দেখি রিঙ্কুকে। সে দূরে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু কোনো কথা বলছে না। আর প্রতিবার আমি ঘুম থেকে উঠি অদ্ভুত শান্তি নিয়ে, যেন রিঙ্কু আমাকে বলে গেছে যে সে ভালো আছে। এরপর মাসখানেক কেটে গেছে। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। অমিতাভ অফিসে যায়, অনন্যা স্কুলে যায়, অনিক কলেজে যায়। রিঙ্কুর মা মাঝে মাঝে আমাদের বাড়ি আসেন। আমরা কথা বলি, চা খাই, কিন্তু কখনো সেই রাতের কথা উল্লেখ করি না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ বাইরে থেকে ডাক এলো, মা। আমি বেরিয়ে এলাম। অনেক একজন মেয়েকে নিয়ে এসেছে বাড়িতে। এই যে মা, ইনি অনিন্দিতা, আমার ক্লাসমেটই। মেয়েটি সুন্দর, ভদ্র। আমাকে হাত জোট করে নমস্কার করল। নমস্কার আন্টি। এসো মা, আমি হাসলাম। বসো, চা খাবে? তারা বসল। আমি চা নিয়ে এলাম। তারা গল্প করছিল, আমি অনিকের মুখের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত আলো। আমি এই আলো চিনি। এটা প্রেমের আলো। পরে অনিন্দিতা চলে গেলে আমি অনিকের কাছে গেলাম। অনিন্দিতাকে পছন্দ হয়েছে? অনিক লজ্জা পেয়ে হাসল। হ্যাঁ মা, আমাদের ভাব হয়েছে। আমি অনিকের মাথায় হাত রাখলাম।
খুব ভালো। আমি মনে মনে ভাবলাম, এই স্বাভাবিক, এই প্রকৃতি। একজন ছেলে তার বয়সী মেয়েকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। অতীতের সেই অন্ধকার দিনগুলো যেন কখনো ফিরে না আসে। সেদিন রাতে আমি আবার স্বপ্ন দেখলাম। রিঙ্কু দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পাশে আরও দুজন, তার বাবা আর একজন তরুণী। আমি তাকিয়ে দেখলাম তরুণীটি তার হাত ধরে আছে। রিঙ্কু আমার দিকে তাকিয়ে হাসল, তারপর আস্তে আস্তে দূরে চলে গেল। ঘুম থেকে উঠে আমি বুঝলাম রিঙ্কু শান্তি পেয়েছে। সে এবার চলে গেছে সম্পূর্ণভাবে। পরদিন আমরা গ্রামের মন্দিরে গেলাম। আমি একটা দীপ জ্বালালাম রিঙ্কুর আত্মার শান্তির জন্য। পূজারী আমাকে জিজ্ঞেস করলেন, কার জন্য দীপ জ্বালাচ্ছ মা? একজন অতৃপ্ত আত্মার জন্য, আমি বললাম। যে এখন শান্তি পেয়েছে। আমি বিশ্বাস করি না এসব। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে, যা বুঝি না তার অস্তিত্ব অস্বীকার করা ঠিক নয়। এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। আজ অনেক দিন পার হয়ে গেছে। অনেক এখন ডাক্তার হয়েছে, অনিন্দিতাকে বিয়ে করেছে। অনন্যাও কলেজে ভর্তি হয়েছে। আমরা সবাই সুখে আছি। কিন্তু প্রতি বছর সেই রাতে, যখন রিঙ্কুর আত্মা চলে গিয়েছিল, আমি নদীর পাশে গিয়ে বসি। একটা দ্বীপ জ্বালিয়ে ভাসিয়ে দেই জলে, যাতে রিঙ্কু আর তার বাবা দেখতে পান আমার শ্রদ্ধা। বটেশ্বরী মাকে আর কখনো দেখিনি। তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। কেউ বলে তিনি আসলে মানুষ ছিলেন না, দেবী ছিলেন, যিনি বিপদে সাহায্য করতে আসেন। কেউ বলে তিনি দেশান্তরে চলে গেছেন। আমি জানি না সত্যি কি, কিন্তু আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এই পৃথিবীতে যা কিছু ঘটে, সবই একটা কারণে ঘটে। আর যেসব রহস্য আমরা বুঝতে পারি না, সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কারণ সময় এলে সব রহস্যই উন্মোচিত হয়। এবার শেষ করছি। আমার নাম মালবিকা সেন। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা।